ব্যোমকেশের একটা গল্প লেখা শেষ করে এই সবে চশমাটা খুলে একটু বসেছি। বেশ কয়েকদিন ধরে প্রকাশক পরের গল্পটার পাণ্ডুলিপি চেয়ে চেয়ে মাথা খেয়ে নিচ্ছে। কে জানে কি হয়েছে, একভাবে লিখতে লিখতে খুব অসুবিধা হয়, একঘেয়েমিতা চলে আসে, যাকে আপনারা বলে থাকেন রাইটার্স ব্লক। আমারও মনে হচ্ছে সেটাই হবে। আজ এই নিয়ে প্রায় 15 দিন ধরে আমি শেষ করলাম এই গল্প। এই লেখা ব্যাপারটা বড্ড চাপের, যতক্ষণ না অবধি না নামছে শান্তি নেই। যা কিছু কাজ করতে যান না কেন, এই চিন্তা আপনাকে ব্যাগরা দেবে। এইমাত্র লেখার কাজ শেষ করে একটু চাপমুক্ত লাগছে নিজেকে। বড় একখানা বোচকা কাঁধ থেকে নামলে ফেরিওয়ালা যেমনভাবে খুশি হয়, আমারও ক্লান্তিতে মাখা খুশির বর্ণনা খানিকটা সেরকমই। ব্যোমকেশ এখন এক প্রকার অবসরের মধ্যেই আছে, ঠিক যেমনটা আমি আমার লেখার ক্ষেত্রে বলছিলাম। এটা হচ্ছে তবে সত্যান্বেষণ ব্লক। বেশ কটা দিন কেস তেমন আসছে না, কাজেই আমার পিছনে লাগছে আর সিগারেটে টান দিচ্ছে। এই গত পরশু বৌঠান ফিরল সেই পাটনা থেকে, গিয়েছিল পিস্তুত দাদার বাড়ি, দাদার ছেলের মুখে ভাত অনুষ্ঠানে। তাই এই কটা দিন কুটিরামের উপরেই আমাদের ভরসা করে থাকতে হয়েছে। মুখে তেমন স্বাদ না পাওয়াতে আমার আর ব্যোমকেশের মনটা বেশ খারাপ ছিল। তাই কাল বৌঠানের আগমন আমাদের মনে বেশ আনন্দের সঞ্চার করেছে। হঠাৎ দরজাতে একটা টোকা পড়ল। এ টোকা আমার খুব চেনা। বিগত 4-5 বছর একই ছাদের তলায় যার সাথে আছি, সে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। এভাবে ডাকের মানে বেশ ভালোই বুঝি আমি। কি হে বন্ধু, এই শ্রাবণ দিনে এই একা ঘরে বসে কাটাবে? চলো না হয় এই গোধূলির বিকেলে একটু বৃষ্টি স্নাত হয়ে আসি, কি বলো? ব্যোমকেশ আমায় কথাগুলো বলল হেয়ালির সুরে। দুপুর গড়ালো, এখন তো সন্ধে নামার ঢের দেরি আছে ব্যোমকেশ, এখন একটু ঘুমাতে দাও না। উফ, একটা লেখা সবেই শেষ করে উঠলাম। আমি শরীরটাকে বিছানায় এলিয়ে দিয়ে বললাম, তার রহস্য লিখে তো ভালোই টাকা কামাচ্ছ। একদিনও তো বড় রকম কোনো ভোজের কথাও বলতে পারো অজিত। চিরকুমারের আবার এত টাকা কোথায় লাগে সেটা বাবু বুঝি না। ব্যোমকেশ কথাগুলো বলল যথেষ্ট রং চড়িয়ে, কিন্তু আমার এখন রাগলে চলবে না, বরং বলতে পারেন রেগে যাওয়ার মতন শারীরিক অবস্থাও নেই আমার বর্তমানে। আমি তাই আমার স্বাভাবিকতা বজায় রেখেই বললাম, সে না হয় হবে খান, কিন্তু এখন আমি যাব না। ব্যোমকেশ আবার আরেকটা ছবল দিল আমার কানে। অবিবাহিত পুরুষ আর কানা মানুষ একই, জানো সেটা? মানে সাহিত্যিক মানুষ হয়েও এত রসকসহীন কিভাবে তুমি অজিত? এই যে বিকেলের পরে সন্ধ্যের রূপের বর্ণনা, এই সময়টা যে কি সুমধুর, তা কি তুমি সাহিত্যিক হয়েও বোঝো না হে? কি লেখো সারাদিন, শুধু ওই সব গোয়েন্দা? আরে, আমার এখন এত সব কাব্যি করতে ইচ্ছা করছে না একদমই। বাইরে শুনলাম বৌঠানের কণ্ঠস্বর। সে কথা বলতে বলতে বাইরে থেকে ঘরে প্রবেশ করে। এই নাও তো ঠাকুরপো, চাটা খেয়ে চট জলদি তৈরি হয়ে নাও। আজ না মনে বড় শখ জেগেছে, গঙ্গার পাড়ে সন্ধে দেখব। আমি চাটা হাতে নিয়ে বললাম, আর আমার ঘুম? ব্যোমকেশ বেশ সুর চড়িয়ে বলল, আরে শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়, বুঝলে? সত্যবতী কথাগুলো বলতে বলতে যেমনভাবে ঘরে এসেছিল ঠিক সেভাবেই ঘর থেকে বেরিয়ে গেল। খানিকটা ওই হুকুমনামা ঘোষণা করে দেওয়ার মতন করে ক্ষণিকের অতিথি হিসেবে এসেছিল যেন সে। আমি ঠাট্টার সুরে বললাম ব্যোমকেশকে, বুঝেছি, সবটাই বৌঠানের ইচ্ছার জন্য, না হলে সত্যান্বেষীর আবার গঙ্গা দেখার শখ কেন হবে সেটাই ভাবছিলাম বই কি। এই অজিত, একদম বকবে না তুমি। দিবানিদ্রা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বলে সে একটা সিগারেট ধরিয়ে নিল, তারপর বলল, নাও নাও, আর নিজের ক্ষতি না করে ভ্রমণে বেরিয়ে পড়ো দেখি।
নয়তো বড়ি বাগিয়ে বদনাম করুন আর বাঙালি জাতি। সিগারেট খাওয়াটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নিজের ঘুমের অকাল মৃত্যু ঘটানো সত্ত্বেও বিকেলের ভ্রমণটা বেশ ভালোই লাগছিল। গঙ্গার শান্ত বাতাসের আন্দোলনে মন ভালো না হয়ে যায় কোথায়, কিন্তু মুখে খুব একটা প্রশান্তির ভাব ফুটিয়ে তুললে ব্যোমকেশ আবার যদি কোনো তির্যক মন্তব্য করে বসে। প্রকৃতির কাছে হয়তো ঠিক সইল না আমাদের ভালো লাগাটা। এই বর্ষাকালের ঝামেলা, হঠাৎ করে বৃষ্টি এসে যাওয়া, আর তাই হলো। আচমকা কোত্থেকে বৃষ্টির ফোঁটা সদল বলে হাজির হলো। তাড়াহুড়োর জন্য আর ছাতা নেওয়ার কথা ভাবতে পারেনি কেউই, তাই মাথা গোজার জন্য ছুটে গিয়ে দাঁড়াতে হলো একটা দোকানের নিচে। আরও কিছুজন আমাদের মতো হতভাগ্য লোকও উঠেছে মাথা গোজার জন্য ওই ছাউনির নিচে। সত্যবতী বলল, ঠাকুরপো, একটা ছাতা নিয়ে আসতে পারতো তো বলো। আমি এই কথা শুনে ভারী অবাক হলাম। প্রত্যুত্তর করলাম, আমি কেন সবটি নন্দ ঘোষ হব বলো তো বৌঠান? তো কি, একটিবার তো মনে করতে পারতে। বাহ বৌঠান, তোমার দেখছি ব্যোমকেশের রোগ ধরেছে। হ্যাঁ, এই দুনিয়ায় এই বাবা একাই ভার। বলে রবীন্দ্রনাথের কবিতার লাইনটা বলতে লাগলাম। গগনে গরজে মেঘ ঘন ভরসা, ভুলে একা বসে আছে নাহি ভরসা। বৌঠান বলল, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা। কিন্তু মাঝপথে আমাদের থামতে হলো, কারণ একজন মধ্যবয়সী সাহেবী পোশাকের বাঙালি ভদ্রলোক এসে দাঁড়ালেন ব্যোমকেশের সামনে। বয়স 35-40 আন্দাজ। পরনে সাহেবী পোশাক, কালো প্যান্টুলুন, সাদা জামার উপর কালো কোটের বুক পকেটে সাহেবী আদব কায়দায় বজায় রেখে একটা লাল গোলাপ রাখা। ভদ্রলোক এসেই ব্যোমকেশের সামনে হাত জোর করে বললেন, আরে কি সৌভাগ্য আমার, এইখানে স্বয়ং সত্যান্বেষীর সাথে দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। বলে নিজের হাতটা বাড়িয়ে দিলেন করমর্দনের জন্য। ব্যোমকেশও খুশি মুখে করমর্দন করে মৃদু হাসল। লোকটির উচ্চারণ স্পষ্ট বাংলায় দেখে ভালো লাগলো। আসলে বেশিরভাগ বাঙালি সাহেবী কায়দাকে অনুকরণ করতে গিয়ে বাংলা ভাষাকেই ভুলে ইংরেজি বাংলা মিশিয়ে একটা বীভৎস ভাষা বলে থাকেন। এনার মধ্যে সেটা নেই দেখে বেশ ভালো লাগলো। আগে আমি আপনার কাছেই যেতাম, কিন্তু এখানেই যখন দেখা হয়ে গেল তো এখানেই বলে ফেলি। আসলে আপনার কথা পত্রিকাতে আর অজিতবাবুর গল্পগুলোতেও এত পড়েছি যে কি বলবো আপনাকে। গোয়েন্দা নয়, সত্যান্বেষী, তাই তো? এই যা দেখুন, গল্প করতে করতে নিজের পরিচয়ই দেয়া হয়নি। আমি দেবতোষ, দেবতোষ গাঙ্গুলি, একজন প্রত্নতাত্ত্বিক বলতে পারেন। আসলে আমার কাজ হলো পুরনো দেবদেবী, পুরনো মূর্তির এসবের পরীক্ষা করা আর কি, এবং সেগুলোর দেখাশোনা করা আর সংগ্রহ করে রাখা আমাদের দেশের অ্যান্টিক জিনিস হিসেবে। লোকটি এক মুখ হাসি নিয়ে বললেন। ব্যোমকেশ বলল, বাহ, আপনার পেশা শুনে দারুণ ভালো লাগলো। কিন্তু তারপর আমার দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, ইনি হচ্ছেন অজিত, বাংলা সাহিত্যের একজন নামজাদা লেখক, সে তো আপনি নিশ্চয়ই জানেন। আর ইনি আমার সহধর্মিণী সত্যবতী। দেবতোষবাবু খুব খুশি হয়ে বললেন, আগে আমি আপনার সব লেখা পড়েছি, কিন্তু আপনাকে তো চিনতাম না। কি সৌভাগ্য দেখুন আমার, আজ সবার সাথে দেখা হয়ে গেল। বউঠান খুব ভালো থাকবেন। তারপর একটা করে সিগারেট এগিয়ে দিলেন আমার আর ব্যোমকেশের দিকে। ব্যোমকেশ সিগারেটটা নিয়ে একটা লম্বা টান দিয়ে বলল, হ্যাঁ দেবতোষবাবু, ঠিক কি একটা সমস্যার কথা বলছিলেন যেন আপনি? হ্যাঁ, তাহলে বলি শুনুন। আসলে ঘটনাটা হলো, আজ থেকে ঠিক 4 মাস আগে মা কালীর সোনার খাঁড়া চুরি হয় পেখমবাড়ি কালীবাড়ি থেকে। এই পেখমবাড়ি কালী ওই অঞ্চলের নাম করা দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। প্রায় 5000 বছরের পুরনো আমলের বাংলার নবাব গৌরীনাথ সমাদ্দার এই পুজো প্রতিষ্ঠা করেন। পঞ্চমুণ্ডির আসনে এই দেবী মূর্তির খাঁড়া সোনার তৈরি। বাংলায় আর কোনো মন্দিরে আর এমন খাঁড়া সোনার নেই। এখন বর্তমান বাজারে এর দাম প্রায় কোটির সমান।
তাছাড়া এটি একটি অ্যান্টিক জিনিস। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই খাঁড়া নাকি একদম আদি সোনা দিয়ে তৈরি। ভদ্রলোক খানিকক্ষণ এক নাগারে কথা বলে থামলেন, তারপর আবার বলতে আরম্ভ করলেন। এর ঠিক 1 মাস পরে চুরি হয় দিকনগরের গোপাল মন্দিরে। এই গোপাল মন্দিরের মূল আকর্ষণ সেই মন্দিরের শঙ্খ। 10 ইঞ্চির এই শঙ্খের এক অন্য রকম বৈশিষ্ট্য আছে। এই শঙ্খ সাধারণ শঙ্খের চেয়ে প্রায় 10 গুণ বেশি জোরে আওয়াজ হয়। হয়তো এই আওয়াজের জন্য দায়ী হলো এর আকার। এটি বাজার চলতি শঙ্খের মতো আকারে নয়, অনেকটা যুদ্ধের সময় যে শঙ্খ বাজানো হতো তার মতো। আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই শঙ্খের মধ্যে কান পাতলে নাকি সমুদ্রের গর্জনের শব্দ পাওয়া যায়। এই জন্য এই প্রত্যন্ত গ্রামেও রোজ লাখো লাখো লোক আসে, জমা হয় মন্দিরে। সবাই ভাবে এই শঙ্খের ধ্বনি শুনলে সব রোগ পাপ মুক্ত হয়। বছরে একবার দোল পূর্ণিমার দিন এই শঙ্খ বাজানো হয়। এ তো সাংঘাতিক ব্যাপার। তা এত ভক্ত খেপে যায়নি? মানুষের বিশ্বাস আর এত ভক্তি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আরে না না, এইসব খবর রটে গেলে রক্ষে থাকবে না। এত মানুষের ভক্তি বিশ্বাস জড়িয়ে আছে, তার উপর ওই গ্রামের বড় অংশ যুক্ত এই মন্দিরকে ঘিরে। তাদের রোজগার বেঁচে থাকা সব সেই গোপাল মন্দিরকে ঘিরে। এখন ওদের পুরোহিত আমায় চুপি চুপি এসব জানায় ভক্তদের কান বাঁচিয়ে, ব্যাপারটাকে কোনো রকম গরমাগর্মি না করে। কিন্তু এত লোকের মধ্যে কিভাবে চুরি করতে পারলো? সত্যবতী বলল। দেবতোষ বাবু বললেন, সেটাই তো কথা। আর আমাদের মনে হয় এই কাজে একজন নয়, একাধিক জন যুক্ত আছে। ব্যোমকেশ এতক্ষণ শুনছিল কথাগুলো, কোনো কথা বলছিল না। এবার হাতের সিগারেটটা ফেলে বলল, তারপরেরটা? দেবতোষ বাবু আবার একটা সিগারেট ধরিয়ে কয়েকবার ধোঁয়া ছেড়ে বললেন, হ্যাঁ, এর পরেরটা হয় বেলতলার মহারাজা মন্দিরে দেবী কমলা কামিনীর মুকুটের। এই জায়গাটাও বেশ জনবহুল। রোজ হাজারে হাজারে মানুষের সমাগম হয় এই মন্দির চত্বরে। তার মধ্যেও কিভাবে এগুলো হচ্ছে কে জানে। লোকাল থানা কি বলছে? ব্যোমকেশ বলল। ভদ্রলোক মৃদু অসন্তোষের সাথে বললেন, লোকাল থানা আর কি বলবে, নিজেদের গাফিলতির মাসুল গুনছে। এই ঘটনা পত্রিকাতে ছেপে বেরোলে পুলিশের ওপর বিশ্বাস যাবে। সাথে এই যে জনগণ আছে, তারা সব খেপে গিয়ে হুলুস্থুলু কাণ্ড ঘটাবে। আসলে এই রাজ্যে, শুধু রাজ্যেই নয়, সারা দেশে মানুষের ঈশ্বরের ওপর বিশ্বাস এতটাই বেশি যে তাদের উপর জোর করাও যাচ্ছে না, আর মন্দির বন্ধ করাও যাচ্ছে না। তাহলে বিকল্প? আশ্চর্যের বিষয় হলো এই যে সবকটি মন্দিরেই একটা বিকল্প খাঁড়া, শঙ্খ আর মুকুটের ব্যবস্থা করে গিয়েছে চোর নিজেই। সে স্বয়ংই করেছে এই মানবিকতার প্রদর্শন। যেমন চোর নিজেই চুরি করে একটা নকল খাঁড়া, মুকুট অথবা নকল শঙ্খ রেখে যাচ্ছে, আর সেটা অবিকল সেই আসল শঙ্খের মতোই। প্রতি মাসে একটা করে চুরি, আবার নকল জিনিস। ব্যোমকেশ সন্দেহের সাথে কথাগুলো বলে। ব্যোমকেশের ভুরুর মধ্যে ভাঁজ প্রকট হয়ে আছে। এই ভাবের অর্থ হলো ব্যোমকেশ এখন পুরোপুরিভাবে এই রহস্যের মধ্যে ঢুকে গেছে। আর সত্যি বলতে এই ধরনের, অর্থাৎ আমাদের বাংলার মাটি থেকে অ্যান্টিক জিনিস চুরি হয়ে যাচ্ছে, এর তো একটা প্রতিকার হওয়া দরকার, এবং সেই সাথে অপরাধীর চরম শাস্তিও। আর এই ধরনের কেস ব্যোমকেশ আগে তেমন করেনি, তাই আমার মধ্যেও একটা চাপা উত্তেজনা কাজ করছিল। আচ্ছা, আর অন্য কিছু চুরি গেছে, মানে সোনা দানা? ব্যোমকেশ প্রশ্ন করে। না ব্যোমকেশ বাবু, অন্য কিছু নয়, একটাও সোনার গয়না কিংবা দামি কিছুই নয়। শুধুমাত্র সমস্ত অ্যান্টিক জিনিসগুলো চুরি হচ্ছে। দেবতোষ বাবু ব্যোমকেশের হাত চেপে ধরে বলেন, আপনি দয়া করে এই সমস্যার সমাধান করুন ব্যোমকেশ বাবু। আপনার উপর আমার পূর্ণ ভরসা আছে।
আমি নিজে একজন প্রত্নতাত্ত্বিক হয়ে কিভাবে মেনে নিয়ে এসব বলুন? আর পুলিশের উপর আমার কোনো ভরসা নেই, তাই সব ভেবে আপনার দ্বারস্থ হতে হলো আমাকে। দয়া করে আমায় ফিরিয়ে দেবেন না ব্যোমকেশবাবু। আপনি আপনি তো জানেন কত অজানা অচেনা ইতিহাসের সাক্ষী এইসব জিনিসগুলো। এইগুলো অন্য দেশে বিক্রি হওয়া মানে সব পাচার হয়ে শেষ হয়ে যাওয়া। আপনি চিন্তা করবেন না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সত্যকে অনুসন্ধান করার আর এই বাংলার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার। ব্যোমকেশ দৃঢ় কণ্ঠে জবাব দিল। এই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্যোমকেশবাবু। আপনি আপনি পারবেন, নিশ্চয়ই পারবেন। আপনার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। তারপর একটা ছোট রঙিন কার্ড বের করে ব্যোমকেশকে দিয়ে বলেন, এই এই যে আমার কার্ড, এতে ঠিকানা, টেলিফোনের নম্বর সবই লেখা আছে। আপনি নতুন কিছু খবর পেলে নিশ্চয়ই জানাবেন। একদম একদম। তাহলে এখন আসি দেবতোষবাবু, নমস্কার, ভালো থাকবেন। বলে ব্যোমকেশ চলে এলো। হ্যাঁ, একদম একদম। আসুন আসুন। আচ্ছা অজিত বাবু, বৌঠান, ব্যোমকেশবাবু, আপনাদের কিন্তু একদিন নেমন্তন্ন রইল আমাদের বাড়িতে। খুব ভালো থাকবেন। হ্যাঁ। বৃষ্টি একদম কমে গেছে, আবার কখন চলে আসে বৃষ্টি কে জানে। বেরিয়ে পড়ি আমরা। রাস্তা কাদা প্যাচপ্যাচে খুব, তার মধ্যে কোথাও কোথাও জল জমে আছে গর্তে। খুব সাবধানেই হাঁটছিলাম আমরা। বাড়ি এসে এক পেয়ালা চায়ের ফরমান পুটিরামকে দিয়ে বসলাম ব্যোমকেশের সাথে। দেখলাম একটা খাতায় কিসব আঁকিবুকি কাটছে সে, আর এক নাগারে সিগারেট খাচ্ছে। আমি নীরবতা ভাঙলাম প্রথমে। কি করছো ব্যোমকেশ? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। তারপর উঠে দাঁড়িয়ে বলল, আচ্ছা অজিত, প্রত্যেক মাসে একটা করে চুরি, তাই তো বললেন, তাই না? হ্যাঁ। এটা শ্রাবণ মাস, তাহলে চুরিগুলো শুরু হয়েছিল বৈশাখ মাস থেকে। আমি মুখের কথা কেড়ে নিয়ে বললাম, তাহলে প্রতিটি মাসে চুরি, অর্থাৎ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ় আর এটা শ্রাবণ, মানে এই মাসে চুরি হয়নি এখন। ব্যোমকেশ খুব দ্রুত এই কথাগুলো বলল। আমি বেকুবের মতো উত্তর দিলাম, হ্যাঁ। ব্যোমকেশ আবার একটা সিগারেট ধরিয়ে টান দিল পরপর কয়েকটা। তারপর বলল, দেবতোষবাবুর সেই কার্ডটা কই? আমি উঠে গিয়ে ব্যাগ খুঁজে সেই কার্ডটা বের করে নিয়ে এলাম। তারপর ব্যোমকেশ টেলিফোন নম্বরটা দিয়ে ডায়াল করল। কিছুক্ষণ সময় পরে ফোন ধরল দেবতোষবাবু। আমি শুধু একপাশের কথাটাই শুনতে পেলাম, হ্যালো, হ্যাঁ, শুভ সন্ধ্যা। নমস্কার, আমি ব্যোমকেশ বক্সি বলছি। হ্যাঁ, বলুন, কি সৌভাগ্য আমার। আচ্ছা, এই প্রতিটা চুরি মাসের কত তারিখে হয়েছে? একটু দাঁড়ান ব্যোমকেশবাবু। হ্যাঁ, প্রথমটা পেখমবাড়ি কালীর খড়গটা ওই 5ই বৈশাখ, পরেরটাও 5ই জ্যৈষ্ঠ, আর শেষেরটাও কি মানে তারিখ মানে 5ই আষাঢ়। কি সাংঘাতিক ব্যোমকেশবাবু, এত সহজ সত্যিটা কি করে খেয়াল করিনি আমি। তার মানে যে এইসব কাজ করছে সে কি কিছু বলতে চাইছে আমাদের? হতেও পারে, আবার নাও হতে পারে, কিছু ঠিকভাবে বলা যাচ্ছে না এখন। আপাতত আমরা সবাই ধোঁয়াশার মধ্যেই আছি। আমি নিশ্চিন্ত আপনার হাতে দিয়ে কেসটা। এই যে এক্ষুনি কত সুন্দর করে চোখে ধরিয়ে দিলেন। রাখছি, শুভরাত্রি। আর বেশি কিছু না বলে রিসিভারটা নামিয়ে রাখে ব্যোমকেশ। আমি ইতিমধ্যে কথা শুনে আন্দাজে বুঝলাম যে প্রত্যেকটা চুরি হয়েছে মাসের 5 তারিখ করে। ব্যোমকেশকে উদ্দেশ্য করে বললাম, কি বুঝছো ভাই? আপাতত একরাশ ধোঁয়া চোখে মুখে ঘোরাফেরা করছে। মৃত মনিয়া পাখি কখন যে ফিনিক্স পাখি হয়ে উড়ে যাচ্ছে, আবার কখন যে তার পুনর্জন্ম হচ্ছে তা ঠিক বোঝা যাচ্ছে না। ব্যোমকেশ যে কি বলছে তার কিছুই ঠিক বোঝা গেল না। এই হেয়ালি করাটা ব্যোমকেশের স্বভাব। আমি যখন ভীষণ উত্তেজিত হয়ে কিছু জানতে যাব তখনই এমন করে। এরপরে আর ব্যোমকেশের সাথে বেশি কথা বলা হলো না, কারণ বৌঠান রাতের খাবারের জন্য
ডাক পারল। সেই দিন খাবার টেবিলে ব্যোমকেশ আর কিছুই বলল না। বৌঠান বলল, ওই চুড়িগুলোকে নিয়ে কিছু ভাবলে ঠাকুরপো? ভাবেন তো সত্যান্বেষী, আমি তো গল্পগুলো লিখেই খালাস। আমি খেতে খেতে বললাম। সত্যবতী বলল, আচ্ছা, মন্দিরের লোকজন কোনোভাবে যুক্ত নয় তো এই কাজের সাথে? ব্যোমকেশ বলল, সম্ভবত নয়, কারণ যদি তারা যুক্ত থাকতো তাহলে অনেক আগেই চুরি হতো। আর চুরিগুলো হয়েছে নানান জায়গায়, তাই সবার সাথে সবার যোগাযোগটা নিতান্তই কাকতালীয়। আর নিজের মন্দিরে চুরি হলে তো লোক সমাগম হবে না, উল্টে ভক্তরা রেগে যায়। তার ফলে ক্ষতি তো সেই মন্দিরের লোকেদের, তাই না? কথাটা ঠিকই, কিন্তু এত ভিড়ের মধ্যে কিভাবে কেউ চুরি করবে? সত্যবতী বলল, সেটাই তো সত্য, সেটাই। কিভাবে পারলো? ব্যোমকেশ লাফিয়ে উঠে বলল, সেই দিন ওইটুকু কথা বলে আর এই বিষয়ে কোনো কথা হয়নি। রাতে একটা বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলাম। অনেক রাতে গায়ে জলের ছাটে ঘুম ভাঙল। দেখি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাড়াতাড়ি উঠে গিয়ে জানালা দরজা লাগাতেই দেখি ব্যোমকেশ দাঁড়িয়ে আছে বাইরের জানালার দিকে মুখ করে। আমি ঘুম কাতর কণ্ঠে বললাম, কি হে ব্যোমকেশ, রাত কটা বাজে খেয়াল আছে? এখনো যে ঘুমাওনি? ব্যোমকেশ কোনো উত্তর দিল না। অত ভাবতে হবে না ব্যোমকেশ, যাও গিয়ে শুয়ে পড়ো। বৌঠান কিন্তু রাগ করবে এবার। আমি ফিরে আসছিলাম ঘরে, পিছনে ব্যোমকেশ ডাকল, আচ্ছা অজিত, বলো তো, এই চুরির পেছনে আর এই 5 সংখ্যার সাথে কোনো যোগসূত্র আছে? আমি বিরক্ত হয়ে বললাম, এখন রাত বিরেতে বাংলার 5-এর মতো মুখ করে আবার তুমি ওসব 7-5 ভাবছো এখন ব্যোমকেশ? ওফ! আরে বলো না, তুমি তো জানো কোনো সমাধান শেষ না হওয়া পর্যন্ত আমার ঠিক শান্তি হয় না। ঠিক যেমন তোমার গল্প শেষ না করলে হয় না তোমার, ওরকমই। আমি অল্প হাসলাম। ব্যোমকেশ এতদিনে আমাকে বেশ চিনে গেছে দেখলাম। কি কথা বললে আমি চুপ হয়ে যাব সেটাও ভালো করেই জানো। বললাম, 5 তো অনেক রকমভাবেই ভাবা যায়, কিছু তো তেমন আসছে না মাথায়। আচ্ছা অজিত, বলো তো, এই যে জিনিসগুলো চুরি হচ্ছে, এই জিনিসগুলো সব কিন্তু ওপরের দিকে, মানে মূর্তিগুলোর মাথায় বা ওপরের দিকে থাকে। ঠিক, কিন্তু তুমি দেবদেবীদের উচ্চতাগুলো জানতে না পারলে কি করে বুঝবে চুরির পন্থা? হ্যাঁ অজিত, ঠিক এটাই করতে হবে আমাদের, বুঝেছো? মানে জায়গা পরিদর্শন করতে হবে, তাই তো? কাল তাহলে দেবতোষ বাবুকে টেলিফোন করে কথাটা জানাতে হবে। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে বলল, বেশ বেশ, তবে অর্ধশেষ রজনীতে একটু নিদ্রা করিলে খুশি হব। শুভরাত্রি বন্ধু। আমার বড্ড বেশি ঘুম পাচ্ছিল, তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন একটু দেরি হলো উঠতে। মুখ হাত ধুয়ে ব্যোমকেশের দেখা না পেয়ে বৌঠানকে জিজ্ঞেস করে জানতে পারা গেল ব্যোমকেশ খুব সকালেই কোথায় যেন একটা বের হয়েছে। জানালা দিয়ে একবার উকি দিলাম বাইরে, রাস্তা ভিজে, মনে হয় একটু আগে এক পশলা বৃষ্টি হয়েছে। এমন সময় দেখি ব্যোমকেশ আসছে, হাতে একটা শুকনো লাল ছাতা। ওপরে এসেই একটা সিগারেট ধরিয়ে বলল, তোমার বিয়ের ব্যবস্থাটা এবার করতে হবে দেখছি। এত বেলা অবধি ঘুমোচ্ছ না, শরীরের বড় অবনতি হচ্ছে বুঝতে পারছি। আমি কথা শুনে বললাম, সেসব ছাড়ো, আগে বলো এত সকালে কি খবর আনতে গিয়েছিলে? একটা সাংঘাতিক জিনিস পেয়েছি অজিত। কি? না না না, ক্রমশ প্রকাশ্য, বুঝেছো? দূর ব্যোমকেশ, বলোই না। ব্যোমকেশ আমাকে ফেল না করে চলে গেল। বুঝলাম এই কেসের কিছুটা জট ব্যোমকেশ ছাড়িয়ে ফেলেছে।
দুপুরে ব্যোমকেশকে কিছু কাগজপত্র নিয়ে নাড়াচাড়া করতে দেখে বললাম, এই সব কি? এই সব হলো ম্যাপ। হাতে তুলে নিয়ে বললাম, কি? কিসের ম্যাপ? আরে দেখোই না। আমি দেখলাম কিছু জায়গায় লাল রং করা। নামগুলো পড়ে বুঝলাম এইগুলো সেই সব জায়গা যেখানে চুরিগুলো হয়েছে। তার মানে সাত সকালে বেরিয়ে ব্যোমকেশ এই ম্যাপ খুঁজতে বেরিয়েছিল। এইগুলো সেই সব জায়গা যেখানে চুরিগুলো হয়েছে? হ্যাঁ, বলে একটা রহস্যের হাসি হেসে চলে গেল টেলিফোনের কাছে কাকে যেন একটা ফোন করতে। রিসিভারটা কানে নিয়ে কিছুক্ষণ পর বলল, নমস্কার দেবতোষবাবু, বলছি চুরি হওয়া জায়গাগুলোতে একবার সম্যক পরিদর্শন যে বড্ড দরকার হয়ে পড়েছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার আগে ভাবা উচিত ছিল। বড় ভুল হয়ে গেছে আমার। ব্যোমকেশবাবু, আজ দুপুর 3টে নাগাদ তৈরি থাকবেন। আমি ট্যাক্সি গাড়ি নিয়ে পৌঁছে যাব হ্যারিসন রোডের বাড়িতে। অসংখ্য ধন্যবাদ দেবতোষবাবু, রাখছি। রিসিভারটা নামিয়ে ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে বলল, বুঝলে অজিত, এই চুরির ঘটনাগুলো বড্ড সহজ কোনো উপায় হচ্ছে, নাহলে চোখে পড়তো না কারোরই। সবার সামনেই সাধারণের মধ্যেই আছে সেই চোর। খুব সাধারণ কি এমন হতে পারে সেটাই কিছুতে ভেবে উঠতে পারছি না। আপাতত বৌঠানের রাধা, পদ্মার ইলিশ আর গরম গরম খিচুড়ির অসাধারণ স্বাদটা নিয়ে আসি, তারপর না হয় সাধারণ চুরির কথা ভাবা যাবে। কি বলো ব্যোমকেশ? না অজিত, তোমার স্বভাবটা দেখছি বড্ড খারাপ হয়ে যাচ্ছে। এবার খুব শীঘ্রই তোমার বিবাহের বন্দোবস্ত করতে হবে। তা ঘটকালি কি তুমিই করবে নাকি তোমার মক্কেল? দুপুর 3টে বাজতে প্রায় মিনিট 15 আগেই গাড়ি নিয়ে এসে পড়লেন দেবতোষবাবু। তবে গাড়ি বোঝাই মিষ্টি, সন্দেশ, সিঙারা, লেডিকেনি, মিষ্টি দই সব নিয়ে এসে সত্যবতীর হাতে দিলেন। না, সত্যি সত্যি অমায়িক ব্যবহার ভদ্রলোকের। এত বড় নাম করা প্রফেসর গবেষককে আমি এর আগে তো সহজে কখনো মিশতে দেখিনি। ব্যোমকেশ বলল, এ তো মনে হচ্ছে অজিতের বিয়ের তথ্য নিয়ে এসছেন। এ আর এমন কি, গুটি কয়েক মিষ্টি তো শুধু। আমরা তৈরি ছিলাম, তাই তিনি বাড়িতে বসে সামান্য গল্পগুজব করতে করতেই প্রায় আধ ঘন্টা পরে আমরা ট্যাক্সিতে চেপে বেরোলাম জায়গা পরিদর্শনে। কলকাতা থেকে প্রতিটা জায়গা প্রায় 10-12 কিলোমিটারের দূরত্ব। প্রথমে আমরা গেলাম পেখমবাড়ি কালী মন্দির। দেবতোষবাবু ভিতরে গিয়ে প্রধান পুরোহিতের কাছে নিয়ে গেলেন। একজন 70 বছর বয়সী বৃদ্ধ লোক, পরনে রক্তাম্বর বসন পরিহিত, লম্বা সিঁদুরের তিলক আর চেহারা দেখে এককালে বলশালী চেহারার আভাস পাওয়া যায়। বৃদ্ধ লোকটিও দেবতোষবাবুর মাথায় আশীর্বাদের হাত রেখে বললেন, কিছু ব্যবস্থা হলো বাবা? ব্যবস্থা করতেই এসেছি বাবা। ইনি ব্যোমকেশ বক্সী। আপনি এনাকে ভরসা করতে পারেন চোখ বুঝে। একবার যখন তিনি দায়িত্ব নিয়েছেন তখন আর ভয় নেই, সমাধান ঠিক হবে। বৃদ্ধ লোকটি ব্যোমকেশের দিকে তাকিয়ে বললেন, কে আপনি? পুলিশের লোক? আগে না, আমি একজন সত্যান্বেষী। শুধুমাত্র সত্যকে অনুসন্ধান করাই আমার কাজ। এই মায়ের খড়গ বহু পুরনো, বহু প্রাচীন। সেই বড় ঠাকুরদার আমল থেকে এই খড়গ আমার পূর্বপুরুষেরা বয়ে নিয়ে চলেছে। আমি পারলাম না। এই খড়গ মহামারীর সাক্ষী। কত ভক্তের দেখা মেলে শুধু এই খড়গের জন্য। বৃদ্ধ লোকটি কাঁদতে কাঁদতে বললেন। দেবতোষবাবু বললেন, ভেঙে পড়বেন না ঠাকুর মশাই, উনি ঠিকই এর সমাধান করবেন। আপনি গর্ভগৃহ খুলুন। কথা শুনে জানা গেল এই মন্দির সকাল 8টা থেকে বেলা 12টা অবধি খোলা, আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে। আমরা মূল মন্দিরের গর্ভগৃহতে ঢুকলাম। বিশাল মন্দির, কালো অষ্টধাতুর মূর্তি, মা কালীর লাল টকটকে জিভটা নেমে এসেছে বুক অবধি। চোখগুলো ভয়ানক। টিমটিমে প্রদীপ জ্বলছে। বেদি থেকে
দেবীর উচ্চতা প্রায় 12 ফুট উপরে। 4 হাতের সবগুলোর মধ্যে দেখে বোঝা কঠিন কোনটা সোনা কোনটা সোনা নয়। তবুও ভালো করে দেখলে বোঝা যায় যে এই খড়গটা চকচকে নয়। ব্যোমকেশ একটা টর্চ নিয়ে দেবী মূর্তির চারপাশ দিয়ে ঘুরে ঘুরে কি যেন দেখতে লাগলো। এই 1000-এরও বেশি পুরনো মন্দিরে বৈদ্যুতিক আলো নেই। দেবীর দাঁড়ানোর ভঙ্গিমাটাও অন্য রকমের। ব্যোমকেশ প্রায় মিনিট 15 দেখার পর বলল, চলো এবার যাওয়া যাক। ঠাকুরমশাইকে বিদায় দিয়ে আমি এসে উপস্থিত হলাম বাইরে। তারপর পরবর্তী গন্তব্যে দিকনগরে পৌঁছানোর জন্য রওনা দিলাম। গাড়ি স্টার্ট দিয়ে দেবতোষবাবু ব্যোমকেশকে বললেন, কিছু বুঝতে পারলেন ব্যোমকেশ বাবু? একটা সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলল, এইটুকু বোঝা যাচ্ছে যে চুরি করেছে সে নিজের হাতে সেই মূর্তিকে স্পর্শ করতে পারে, কারণ একজন পূর্ণবয়স্ক মানুষেরও এতটা অবধি হাত পৌঁছানো সম্ভব নয়। তার মানে বলতে চাইছেন কিছুর ওপর ভর করে উপরে উঠেছে? দেবতোষবাবু বললেন অবাক গলায়, ভেতরে তো তেমন কিছুই দেখলাম না যেটা করে ওপরে ভর দিয়ে ওঠা যায়। আবার কিন্তু মই জাতীয় কিছু নিয়ে ভেতরে আসলে সেটা দেখা যায়, আবার সন্দেহ হবে। তাহলে তাহলে কি ব্যোমকেশ বাবু? তাহলে এমন কিছু যেটা খুব সাধারণ জিনিস, চোখে পড়ার মতন নয়, সন্দেহ করার মতনও নয়, এমন কিছু। কি সাংঘাতিক! দেবতোষবাবু প্রায় অবাক হয়ে বললেন। গাড়িতে বসে বসে এসব কথা হচ্ছিল। প্রায় পেখম বাড়ি থেকে মিনিট 40 দূরের জায়গা দিকনগর। শান্ত গ্রাম, সন্ধ্যার চায়ের আড্ডায় সবাই মশগুল। একটু ভিতরে ঢুকতেই দেখা গেল একটা 100 বৎসরের ভাঙা মন্দির। পাশে কয়েকটি দোকানে টুকটাক পুজোর জিনিস, মিষ্টির দোকান রয়েছে। একটা ছোট পুকুর বাঁধানো। মন্দিরের সামনে গুটি কয়েক লোক ঘোরাফেরা করছে, ওই মাথা মুড়ানো বষ্টম গোছে। সবই মন্দিরের পূজারী। দেবতোষবাবু গাড়ি রেখে ভিতরে এসে ওই বষ্টমদের কাছে গিয়ে কিছু একটা বললেন। আমি এই ফাঁকে ব্যোমকেশকে বললাম, কি ব্যোমকেশ, কোনো নতুন কিছু জানতে পেলে? জানা কি এত সহজে যায় অজিত? সময় লাগবে, সময়। একটু পরেই দেবতোষবাবু হাত নাড়িয়ে ডাকলেন আমাদের। ব্যোমকেশ বাবু, অজিত বাবু, এদিকে আসুন। ব্যোমকেশ হাতের সদ্য শেষ হয়ে যাওয়া সিগারেটটাকে ফেলে দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। একজন সাদা পরিষ্কার বস্ত্র পরে থাকা পুরোহিত হাত জোর করে প্রণাম করলেন ব্যোমকেশকে। তার কথা সামান্য তোতলা। তিনি বললেন, আমি শুনেছি অনেক আপনার কথা। দেবতোষ বাবু বলেছেন আমার গোপাল বাবার এই শঙ্খের মধ্যে লুকিয়ে আছে প্রাণ আমার গোপালের। ওই ওই শঙ্খের আওয়াজে সব সব অশুভ শক্তি দূরে চলে যায়, সব রোগ ব্যাধি দূর হয়। এই কেতক গাঁয়ে এত উন্নতি শুধু এই মহাবিশ্বরূপী শঙ্খের জন্য। আচ্ছা, আপনি ব্যোমকেশ কি মাঝ পথে বুঝতে থামিয়ে দিয়ে পারলেন তাকে যে জিজ্ঞেস শঙ্খটা করল, চুরি গিয়েছে? এই মন্দির যখন বিকেলে খোলা হয় তখন ভক্তেরা আসে দল বেঁধে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশের পরে প্রথম বিশ্বনাথ আমায় এসে জানায় যে শঙ্খ যেন কেমন অন্যরকম লাগছে তার। আকারের কিছু পরিবর্তন হয়েছে। আমি সাথে সাথে ছুটে গিয়ে দেখি হ্যাঁ কিছু গন্ডগোল তো রয়েছে, কিন্তু তখন ভক্তেরা রয়েছে, কিছু করা যাবে না ভেবেই আমি আবার সন্ধ্যে 6টায় গিয়ে গর্ভগৃহ বন্ধ করে কিছুক্ষণ পরেই বিশ্বনাথকে ডেকে শঙ্খ হাতে নিয়ে দেখি
না, এই তো একদম আলাদা শঙ্খ, কিন্তু দেখলে বোঝা যায় না, একদম একদম আগের শঙ্খের মতোই। কাজেই ভক্তদের বুঝতে কোনো সমস্যা হয়নি। ভাগ্যিস চোর এই বুদ্ধিটা করেছিল তাই রক্ষে, না হলে এত ভক্ত কত দূর থেকে আসে এই শঙ্খের জন্য। তার মানে চোর অনেকবার আগেও এসেছে এই মন্দিরে, তা না হলে কিভাবে এই আকারের শঙ্খ পাবেও? ব্যোমকেশ কঠিন স্বরে কথাগুলো বলল, তারপর আবার প্রশ্ন করল, আপনাদের মন্দির কতক্ষণ খোলা থাকে? সকাল 6টা থেকে সকাল 8টা, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টায়। আচ্ছা, একবারটি ভেতরে যেতে পারি? এখন তো গোপালের ঘুমানোর সময়, কিন্তু তারও বেশি দরকার এই শঙ্খের উদ্ধার। আসুন দেবতোষ বাবু, আসুন, আপনারা আসুন আসুন। আমরা প্রায় 50-এর উপর সিঁড়ি পেরিয়ে গেলাম মূল মন্দিরের গর্ভগৃহে। বহু প্রাচীন তা দেখেই বোঝা যাচ্ছে। একটা লম্বা দণ্ডের ওপর গোলাপি কাপড় জড়িয়ে রাখা আছে। একটা প্রায় 10 ইঞ্চি লম্বা একটি শঙ্খ। ঘরের মাথা সমান উঁচু একটা গোপাল মূর্তি, মাটির। বালক গোপাল বসে আছে, সাবেকি রূপ, সোনার গয়নাগাটি তেমন নেই। ব্যোমকেশের মুখে একটা হাসি খেলে যাচ্ছে। দেখলাম ও কিছু যেন একটা খুঁজছে মন দিয়ে। গোপালের পিছনে একটা বড় কাপড় নিচ অব্দি ঝুলছে, সেইখান থেকে ভক্তরা দেব প্রদক্ষিণ করছে। এইখানেও কোনো বৈদ্যুতিক আলো নেই, তাই ঘরের বেশিরভাগটাই অন্ধকার। আমরা ওইখান থেকে ফিরে একটু বাইরের দিকে এসে একটা খাবারের দোকানে এসে দাঁড়ান। কথাটা অবশ্য পেরেছিলেন দেবতোষবাবু। শুধু মগজ খাটালেই কি হবে মশাই? মগজে কিছু না জোগালে বুদ্ধি আসবে কি করে? তা সামনে একটা বড় রেস্তোরাঁ আছে, কিছু জলখাবার হয়ে যাবে এখন। ঠিক এজন্যই আমার বড় ভালো লাগে দেবতোষবাবুকে। লোকটির মনটা বড়ই উদার, কোনো কার্পণ্য বোধ নেই। খেতে এবং খাওয়াতে ভীষণ ভালোবাসেন। খাওয়া পর্ব সেরে আমরা আবার গেলাম আমাদের সর্বশেষ গন্তব্যে, বেলতলার মহারাজের মন্দিরের দেবী কমলার মন্দিরে। এই মন্দিরের পূজারীর সাথেও কথা বলল ব্যোমকেশ আর দেবতোষবাবু। ঘড়ি দেখে বুঝলাম রাত 9টা বাজে। এখান থেকে বাড়ি পৌঁছাতে এখনো ঘন্টা 2। সত্যবতীকে ব্যোমকেশ বলে এসেছে অবশ্যই যে ফিরতে দেরি হবে, তবুও মনে হলো বৌঠান ঠিকই না খেয়ে অপেক্ষা করবে আমাদের জন্য। ওরা কথা বলছিল আর আমি এই দিক ওই দিক ঘুরে দেখতে লাগলাম চারপাশটায়। খুব নিঝুম জায়গা। কলকাতা থেকে সামান্য কিছু পথ গিয়ে যে এমন ছোট্ট জায়গার অস্তিত্ব রয়েছে তা জানা ছিল না। মন্দিরের মূল গর্ভগৃহের ভিতরে ঢুকলাম। শক্ত পাথরের মাটির তৈরি, বিশালাকার 2টি হাতি অমৃত বর্ষণ করছে। পদ্ম ফুলের ওপর মা বসে আছেন। মাথার মুকুটটি একেবারেই যে সোনা হিরে খচিত নয় তা বোঝা যাচ্ছে না। ব্যোমকেশকে এক ফাঁকে বললাম, বেশ রাত হলো ব্যোমকেশ, এবার ফেরা যাক নাকি? বেশিক্ষণ সময় নিলাম না। আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে সোজা হ্যারিসন রোডের বাড়িতে গিয়ে নামলাম। 12টার বেশি বাজে তখন। রাস্তায় কয়েকটি সাহেবি পুলিশ ছাড়া সাধারণ মানুষ আর একটাও নেই। যেমন ভেবেছিলাম তেমনই কাজ হলো। সত্যবতী না খেয়ে অপেক্ষা করছিল আমাদের জন্য। উটিরাম এসে দরজা খুলে দিল আমাদের। আমি দেখলাম সত্যবতীর হাতে একটা বই। নামটা হলো বাংলার ঐতিহ্য। কিছু মন্দির আর দেবদেবীর ছবি প্রচ্ছদে রয়েছে। সত্যবতী একটা মুচকি হেসে বলল, তাহলে কটা মন্দির ভ্রমণ করলে তোমরা? কেন, 3টে। আমি বললাম। তারপর বইটা তুলে নিয়ে
সত্যবতী মৃদু হেসে বলল, আমি কিন্তু এখনো অবধি 10টা। ব্যোমকেশ এতক্ষণ একটা সিগারেট আয়েশ করে টানছিল। শেষ করে নিয়ে ছুটে এসে বৌঠানের হাত থেকে ছিনিয়ে নিয়ে নিল বইটা। সেদিন রাতে আর বেশি কোনো কথা হলো না। তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ঘুমোতে গেলাম আমি। পরের দিন ব্যোমকেশের ডাকে ঘুম ভাঙল আমার। অজিত, বলি হে অজিত, এত ঘুমোলে কি করে চলবে? আজ এত গুরুত্বপূর্ণ একটা দিন। মানে আজ কি আছে? আরে আজ কি ভুলে গেলে? আমি কিছু মনে করতে পারছি না দেখে ব্যোমকেশ বলল, আজ কত তারিখ যেন? আজ তো বাংলার 5। ও মানে ওই চুরি। আমার ঘুমটা কেটে গেল। আমি লাফিয়ে উঠলাম বিছানা থেকে। কিন্তু চুরি কোথায় হবে? তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, বেরোতে হবে। কিন্তু কোথায় সেটা তো বলো। ব্যোমকেশ কিছু না বলে চলে গেল। আমিও একটা উত্তেজনা নিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে গেলাম। সকালে দেখছি ব্যোমকেশের মধ্যে একটা তাড়াহুড়ো কাজ করছে। সত্যবতী লুচি আর ডাল করেছিল, সেটাই বেশ ভর পেট খেয়ে নিয়ে গেলাম ব্যোমকেশের সাথে বাইরে। একটা ট্যাক্সি ধরে সোজা এসে বসলাম ভিতরে। কি যেন একটা নাম বলে ব্যোমকেশ উঠে বসলো গাড়িতে। বেশ খানিকটা যাওয়ার পরে একটা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। বেশ ভিড়ভাট্টা এলাকা। লোকজনের কথা শুনে বুঝলাম মন্দির সবে বন্ধ হয়েছে, আবার 4টে খুলবে মন্দির। এটা একটা বিষ্ণু মন্দির। শতটলি তলার বিষ্ণু মন্দিরটি 1000 বছর প্রাচীন। এর খোদাই করা দেওয়াল লিখন পড়ে জানা যায় এই মন্দির রাজা মঞ্জল সেন প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের দেওয়ালে দেওয়ালে কত রকম দেবদেবীদের নৃত্যরত ভঙ্গি। একদিকে শিব, গণেশ এসবের মন্দির ছিল। ব্যোমকেশের এইখানে আগমনের কারণ আমার অজানা। প্রায় অনেকক্ষণ বসে আছি, হঠাৎ বৃষ্টি এলো ঝেপে। সে কি মুষলধারে বৃষ্টি! মন্দিরের নাট মন্দিরে উঠে বসলাম। বৃষ্টি থামছেই না, কিন্তু লোকের আনাগোনা কম নেই। একটা লোক এসে ব্যোমকেশের সাথে কী সব বিষয় যেন পরামর্শ করে গেল। প্রায় 3টে নাগাদ উপচে পড়া ভিড় মন্দিরে। বৃষ্টি তেমন সমানতালেই চলছে। ব্যোমকেশ আমার কাছে এসে বলল, মন্দিরের সমস্ত লোকের ওপর নজর রেখো। সন্দেহভাজন কাউকে দেখলে জানিও, কিন্তু এমনভাবে যাতে করে কেউ অন্তত তোমায় না সন্দেহ করে, বুঝেছো? প্রায় 4টে নাগাদই মন্দিরের দরজায় এসে খুললেন একজন শীত বসন পরিহিত ব্রাহ্মণ। হুড়মুড় করে লোকজন ঢুকতে লাগলো ভিতরের দরজায়। বৃষ্টিটা তখন থামল। হঠাৎ কোনো কারণ ছাড়াই আচমকা ব্যোমকেশ একটা লোককে আটক করল। বয়স 40-এর আশেপাশে, মাথায় অল্প চুল, চেহারা রোগাটে ধরনের, লম্বা, পরনে সাদা ধুতি, উপরে সাদা জামা, একটা লম্বা কালো ছাতা, আর অন্য হাতে একটা মাঝারি সাইজের চটের ব্যাগ। তারপর ব্যোমকেশ স্বভাব সিদ্ধ গলায় বলল, আপনার ব্যাগটা একটু দেখতে চাই, একটু দাঁড়ান দয়া করে। লোকটা একটু ভিড়ি খেয়ে বলল, কেন? আমার বড় কাজ আছে, এখন হবে না। আর আপনি কে মশাই? এইভাবে ধরে রেখেছেন কেন? আমি কে সেটা সামান্য পরেই না হয় বুঝবেন, এখন একটু দাঁড়ান। ব্যোমকেশ বলল, রাখালবাবু একটু এদিকে আসুন তো। দেখলাম রাখাল বাবু এবং আরো গোটা 2-5 পুলিশ এলো। এরা সবাই সাধারণ পোশাকে। যে ছেলেটার সাথে কিছুক্ষণ আগে ব্যোমকেশ কথা বলছিল সেও রয়েছে এদের মধ্যে। বুঝলাম সব পুলিশেরা এসেছে সাধারণ পোশাকে। এনার ব্যাগটা দেখুন তো রাখালবাবু। না না, ব্যাগে হাত দিবি না, কেউ দিবি না, কেউ না। লোকটি চিৎকার করে উঠল। ততক্ষণে লোকটির হাত চেপে ধরেছে পুলিশগুলো। না, এখানে নয়, সবটা হবে থানায়। ব্যোমকেশ কথাটা বলে গাড়িতে উঠে বসল। লোকটির হাতে কোমরে দড়ি বেঁধে তুলে নিল জিপে। কিভাবে, কি হলো, কেন ওই লোকটাকে ব্যোমকেশ ধরল, আমার কিছুই জানা ছিল না। আমি শুধু নীরবে সব দেখছিলাম। থানায় পৌঁছে দেখি
দেবতোষবাবু চলে এসেছেন। লোকটাকে দাঁড় করিয়ে ওর ব্যাগটা থেকে পুলিশ অফিসার রাখালবাবু বের করলেন একটা চকচকে ইটের পাথর। সাথে সাথে টেলিফোনটা বেজে উঠল থানার। রাখালবাবু অল্প হেসে বললেন, চিন্তা করবেন না, আপনার বিষ্ণুদেবের হিরে আমাদের কাছেই আছে। বলে ফোনটা কেটে দিলেন রাখালবাবু। দেবতোষবাবু অবাক হয়ে বললেন, আরে কি সাংঘাতিক! আপনি মহান ব্যোমকেশ বাবু, আপনি মহান! আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে দেখুন। আচ্ছা, কি করে বুঝতে পারলেন বলুন তো আপনি? মানে একবারে। ভদ্রলোকের কথা শেষ হলো না, ছোট গল্পের মতো। ব্যোমকেশ অল্প হেসে জবাব দিল, ব্যাপারটা বড় সহজ ছিল, একেবারে প্রথম থেকে বলি, তবে হয়তো পরিষ্কার হবে আরো। সর্বপ্রথম আমি লাইব্রেরিতে যাই, সেইখান থেকে বাংলার সমস্ত আদি দেবদেবীর মন্দিরগুলোর নাম এবং একটা মানচিত্র পাই। ওইখানেই আমার সন্দেহ হয় যে সব কটা চুরির স্থান একটা নির্দিষ্ট লাইনে যাচ্ছে। বলে ব্যোমকেশ পকেট থেকে একটা মানচিত্র বের করে তারপর সেটাকে টেবিলে মেলে ধরে বলে, দেখুন, এইটা হলো পেখমবাড়ি আর এইটা হলো রাজবাড়ি। এরপরেই রয়েছে শটতলিতলা আর এর ঠিক পাশেই মনসাতলা মন্দির, তাই তো? এতক্ষণ লোকটি মুখ লুকিয়েছিল, এবার সে ঘাড় নাড়ল। ব্যোমকেশ আবার বলা শুরু করলো, আমি কেবলমাত্র আন্দাজ করেছিলাম, তাই আন্দাজের বশে আমি রাখালবাবুকে বলে সাধারণ পোশাকে পুলিশ রাখার বন্দোবস্ত করেছিলাম। রাখালবাবু এবার বললেন, কিন্তু ব্যোমকেশবাবু কি করে সেই চোর চুরি করলো বলতে পারেন? ব্যোমকেশ এবার আসামি মহোদয়ের দিকে ফিরে বলল, কি আপনি বলবেন নাকি আমি বলবো? আসামি লোকটা কিছু বলে না। ব্যোমকেশ বলল, জিনিসটা খুব সাধারণ জিনিস, কারোর অন্তত সন্দেহ করার মতো নয়, সেটারই সুযোগ নিয়েছিলেন উনি। দেবতোষবাবু প্রশ্ন করলেন, কি সেটা? ব্যোমকেশ অল্প হেসে বলল, বর্ষাকালের আসল জিনিস কি? আমি বললাম, ছাতা। মাথাটা খুলছে দেখছি তোমার কাছে। একদম তাই, এই চুরির আসল রহস্য ওই কালো ছাতা। রাখালবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মানে ছাতা? আগে হ্যাঁ, ছাতা। আপনি ওর ছাতাটা দিন আমার। ছাতাটা নিয়ে ব্যোমকেশ একেবারে শেষ অংশটায় প্যাঁচ দিল। ঝাঁকুনি দিতেই বেরিয়ে এলো ফাঁপা নল। ওই নলের মধ্যে লুকানো ছিল একই রকমের একাধিক নল। ব্যোমকেশ ওই নলগুলোর একটার পর একটা জুড়ে দিয়ে একটা বেশ শক্ত মতো মই বানিয়ে নিল। উপস্থিত সবাই এসব দেখে হতবাক হয়ে গেলেন। দেবতোষবাবু বললেন, কিন্তু কিন্তু কি করে করতো চুরিগুলো? পদ্ধতিটা বড়ই সহজ। অনেক সংখ্যক লোক ভগবানকে পরিক্রমের সময় এই অভদ্র লোক ভগবানের ভক্ত সেজে লুকিয়ে থাকতেন। সবকটি দেবতার পেছনে লম্বা কাপড় ছিল, তার নিচে এই রকম একজন মানুষের জায়গা সহজেই হয়ে যাবে। ইনি তাই করতেন। দেবতা পরিক্রমার সময় ভিড়ের সুযোগ নিয়ে পেছনে লুকিয়ে পড়তেন, আর প্রতিটি গর্ভগৃহ বড্ড অন্ধকার থাকায় ধরা পড়ার সুযোগ বড়ই কম ছিল। তারপর এক সময় গর্ভগৃহ বন্ধ হয়, আর তখন এনার হাতে অনেক সময় সুখে স্বাচ্ছন্দ্যে চুরি করার। ছাতার মধ্যে থেকে সব নল বের করে মই বানিয়ে নিয়ে শুরু হতো চুরি করা। তার আগেই এই রকম দেখতে একটা নকল জিনিস তৈরি করাই থাকতো ব্যাগে তার। মইতে উঠে চুরি করে নকল জিনিসটা লাগিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। যতদূর সম্ভব এটা হট্টগোল আর ভক্তদের মাঝখানে শোরগোল না বাঁধানোর জন্য, যাতে করে আমাদের চোর মহাশয় একেবারে আবার যখন দুপুরে দরজা খোলা হবে ভক্তদের সাথে সহজেই বেরিয়ে আসতে পারেন। কি ঠিক বললাম তো? রাগে ফুঁসতে থাকে সেই চোর। রেগে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ, আমিই করেছি চুরি। আমার টাকার দরকার ছিল, তাই রাতুলবাবুর আদেশে আমি চুরিগুলি করি। এর বিনিময়ে আমায় উনি নগদ 1 লক্ষ টাকা দেবেন বলেছিলেন। রাখালবাবু এনাকে নিয়ে যান ভেতরে, আর আশা করি এর মধ্যে বাকি 3টে জিনিস পাছার চাই। রাখালবাবু বললেন, সেসব পর্ব বুঝলাম, কিন্তু কি করে অতজনের মধ্যে আপনি বুঝতে পারলেন ব্যোমকেশবাবু যে ইনি চোর?
ব্যোমকেশ হালকা হেসে বলল, বড্ড সহজ ব্যাপার। বৃষ্টিটা হয়েছিল বিকেলে, তাই বিকেলে দেবতা দর্শনে আসা মানুষের ছাতাগুলো স্বাভাবিকভাবে ভিজে থাকার কথা, কিন্তু এই এনার হাতের ছাতা একদম শুকনো। আমার সন্দেহ ছিল আগে থেকে এই বিষয়, আমি তাই ছাতা লক্ষ্য করেছিলাম, আর এই মক্কেলকে পেয়েও গেলাম। এই বলে ব্যোমকেশ বেরিয়ে এলো বাইরে। দেবতোষবাবু বাইরে এসে ব্যোমকেশকে প্রায় 1000 বার ধন্যবাদ দিয়ে বললেন, আপনি যে কত বড় উপকার করলেন তা মুখে বলে বোঝানো কঠিন। মানে মানে আমাদের বাংলার এত বড় ঐতিহ্য সব নষ্ট হওয়া থেকে বাঁচালেন আপনি মশাই। আমি মানুষ চিনতে ভুল করিনি, আপনাকে দেখে বুঝেছি যে আপনিই পারবেন। আমি আপনাকে সাহায্য করতে পেরেও বেশ খুশি হয়েছি। ব্যোমকেশ বলে চলে আসে। আমরা শেষ বিকেলের রাস্তায় হাঁটছিলাম। ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তুমি ওই ছাতাটার কথা কিভাবে বুঝলে বলো তো? বলছি, একদিন যখন পথে একা আসছি, নিতাইদার ছাতা সারানোর দোকানে ছাতার প্যাচের ভেতরে শিক লাগানো দেখে মাথায় এসেছিল, বুঝলে? আমি আবারও অবাক না হয়ে পারলাম না। ব্যোমকেশের বুদ্ধির আবারও তারিফ করতেই হয়। বাড়ির পথে বৃষ্টি নামলো আবার। ছাতা খুললাম না আর, ভিজতে লাগলাম দুইজনে। খুব শান্তি লাগছিল। পরের দিন দেবতোষবাবু সকাল সকাল ফোন করে বললেন, শুভ সকাল ব্যোমকেশ বাবু। এই ঘটনার পিছনের আসল মক্কেল রামতনু দত্ত, সেই এই পাচারের সঙ্গে যুক্ত। আর রাতুল সমেত এরা মোট 5 জন ব্যক্তি এই কাজে যুক্ত ছিল। প্রত্যেক মাসের 5 তারিখে চুরির কারণটা খুবই অদ্ভুত, জানেন তো? এটা হলো ওদের এই পঞ্চ পাণ্ডবদের সিগনেচার স্টাইল। দলেও 5, তাই তারিখেও 5 দিয়ে সেটাই ইন্ডিকেট করছিল। সুখের বিষয় হলো সবকটা হারানো জিনিস খুঁজে পাওয়া গেছে, আর দোষীদের শাস্তি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। সবাই নিজেদের দোষ স্বীকার করেছে। ব্যোমকেশ বলল, ঠিক, এই কথাটা আমার মাথায় আসেনি কথা। তার মানে বাংলার 5-এর অভ্যন্তরে এমন প্যাচ প্যাচে বুদ্ধি কাজ করছে। ঠিক আছে দেবতোষ বাবু, একটু ধন্যবাদ মাসিয়ে রাখুন আবার। কার্যতার হয়েছে শুনে মনটা খুশি হয়ে গেছে। ফোনটা রেখে দিতে আমি বললাম, ব্যোমকেশ, তাহলে এমন ঐশ্বরিক চুরির তদন্তে এবার নির্ভুল সত্যানুসন্ধান একেবারে পারফেক্ট হলো বলো? সে একটা সিগারেট ধরিয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর বলল, হয়তো সেটাই অজিত। আমি অবাক হয়ে বললাম, কিসে? একবার নির্ভুল হওয়ার তকমা হেঁটে যাওয়ার, বুঝেছো?